শুভ সকাল। আজ 12 জুন 2020 খ্রিস্টাব্দ, 29 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ এবং 19 শাওয়াল 1441 হিজরি রোজ শুক্রবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান আইডি থেকে আজ 265তম পর্বে। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ, এছাড়া ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান এবং লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডি থেকে আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং দুটো অনলাইন পত্রিকা, দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানের সাথে যারা সরাসরি যুক্ত থাকেন এবং পরবর্তীতে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে অনুষ্ঠানটি দেখেন। এছাড়া এই অনুষ্ঠানের মূল শক্তি অর্থাৎ স্থানীয়ভাবে প্রকাশিত পত্রিকাগুলোর সাথে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা, দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। আমি প্রথমে দুটি অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম তুলে ধরব। দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার শিরোনাম: দৈনিক সিরাজগঞ্জ দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার প্রধান শিরোনাম এবং সংবাদ শিরোনামগুলো হচ্ছে: শিরোনামের মধ্যে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার সিরাজগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন, দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি দৈনিক সিরাজগঞ্জ ফেসবুক পেজ ফেরদৌস হাসান, এছাড়া এই লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, অর্থাৎ নেট প্রবলেম হচ্ছে। আমি এই অনলাইন পত্রিকা দুটি সংবাদ শিরোনাম অংশে যাচ্ছি। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম করা হয়েছে: গাজীপুরে ভুট্টা চাষির মুখে স্বপ্ন পূরণের হাসি, মোহাম্মদ নাসিমের অবস্থার উন্নতি হয়নি। সিরাজগঞ্জ সমিতির আয়োজনে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। জেলা তথ্য অফিসের করোনা প্রতিরোধে প্রচার কার্যক্রম শুরু, অর্থাৎ জেলা তথ্য অফিসের করোনা প্রতিরোধে প্রচার কার্যক্রম শুরু। মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় পৌর আওয়ামী লীগের দোয়া মাহফিল।
রয়েছে বঙ্গবন্ধু সেতু এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক মত বিনিময় কর্মশালা। রয়েছে সিরাজগঞ্জে বন বিড়াল উদ্ধার, কৃষকের পাশে দাঁড়ালো শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ। চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা। রয়েছে রতনকান্দি হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। তারাশে চাঁদা না পেয়ে প্রতিবন্ধী ঘর ভেঙে দিলেন ইউপি সদস্য। রায়গঞ্জে খুশি এগ্রো ফার্মে হামলা ভাঙচুর। রয়েছে 7 পাতায় রয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, এই দুটি বিজ্ঞপ্তি। বাম্পার ফলনেও খরচ উঠছে না বড় চাষিদের। রয়েছে এটি ঝালকাঠি রিপোর্ট, স্বাদ গন্ধ ও মিষ্টতায় অন্যতম নাক ফজলিয়াম। করোনায় নমুনা দিতে লাইনে দাঁড়িয়ে সাংবাদিকের মৃত্যু। যশোরে আইসোলেশন ওয়ার্ড থেকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি 28 রোগী পলাতক। এই ছিল যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক যুগের কথা। দৈনিক যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম করা হয়েছে প্রধান শিরোনাম করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কটি সামান্য বৃষ্টিতেই ডোবায় পরিণত হয়। মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় পৌর আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। নেসকোর আলোচিত সেই সিস্টেম সুপারভাইজারের শাস্তিমূলক বদলি। শাহজাদপুরে হিল্লা বিয়ে বন্ধ করলেন ব্র্যাক। করোনায় মৃত সুধাংশু সৎকার পরিবারের সিদ্ধান্তেই হয়েছে মানসী সাহা। কামারখন্দে সংযোগ সড়ক না থাকলেও নির্মাণ হচ্ছে সেতু। চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন। শাহজাদপুরে 2 বছরের শিশুকে উদ্ধার। রয়েছে তারাশে চাঁদা না পেয়ে প্রতিবন্ধীর ঘর ভেঙে দিলেন ইউপি সদস্য। উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার। এনাদপুর রাতভর কবিরাজ দিয়ে ঝাড় ফু দেওয়া গৃহবধূর রহস্যজনক মৃত্যু। বক্স রিপোর্ট, নিজেকে ফিট রাখতে ক্লাবে এসেছেন আবদুল্লাহ পারভেজ। এছাড়া রয়েছে জাতীয় খবর করোনায় মৃত্যুর মিছিলে আরও 37 জন। শেষ পাতা রয়েছে রহমতগঞ্জ থেকে মেছো বাঘ উদ্ধার। উল্লাপাড়ায় আগুন লেগে 5 বাড়ি পুড়ে ছাই। এই ছিল সিরাজগঞ্জের খবর। রয়েছে রংপুরের খবর, চিকিৎসকের করোনা পজিটিভ, রোগী দেখলেন 4 দিন, মনটা খারাপ হয়ে গেল। নাসিমকে দেখে এসে বললেন কনককান্তি বড়ুয়া। এই ছিল দৈনিক যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। ভিতরের পাতায় রয়েছে শাহজাদপুরে সাইনো অ্যাগ্রো ফেড কারখানা পরিদর্শনে প্রাণী সম্পদের বিভাগীয় কর্মকর্তা। যথারীতি রয়েছে রাশিফল, আজকের রাশিফল লিখেছেন জ্যোতির্ময়ী সুস্মিতা। এছাড়া রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার শিরোনাম, নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুনে 5টি বাড়ি পুড়ে ছাই। চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন। কাটাখালের ওপর বড় পুল ও রেল ব্রিজ হবে দৃষ্টিনন্দন, পানি সম্পদ মন্ত্রণালয় সচিব। উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক। সিরাজগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন। শেষ পাতায় রয়েছে শাহজাদপুরে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তার উদ্যোগে শিশুকে উদ্ধার। সোনাখাড়া ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরণ। মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় তারাশে দোয়া মাহফিল। সিরাজগঞ্জে বাল্য বিবাহের আয়োজনের দায়ে জরিমানা। রয়েছে স্বাস্থ্য কথা, করোনাকালে সহজ প্রোটিন। শাহজাদপুরে গৃহবধূর আত্মহত্যা।
রয়েছে ভিতরের পাতায় সিরাজগঞ্জে আহত বনবিড়াল উদ্ধার। সম্পাদকীয় রয়েছে জরুরি সরবরাহ নিশ্চিত করুন, অক্সিজেন সংকট। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকা। দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে ধনীর গরুর পেটে গরিবের 10 টাকার চাল। শাহজাদপুরের ডিলারের নামেও 10 টাকা কেজি চালের কার্ড প্রধান শিরোনাম করা হয়েছে। এটি আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস। করোনা পরবর্তী বাড়তে পারে শিশু শ্রম ও বাল্য বিবাহ। চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন। এনায়তপুরে রাতভর ঝাড়ফু দেওয়ার পর শাহজাদপুরে এক গৃহবধূর আত্মহত্যা। উল্লাপাড়ে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক। সিরাজগঞ্জে মেছো বাঘ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর। রয়েছে করোনার মৃত্যুর মিছিলে আরও 37 জন, এটি জাতীয় খবর। শেরপুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে জরিমানা, এটি বগুড়া শেরপুরের খবর। শেরপুর মায়ের সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা। এছাড়া রয়েছে করোনা রোগীর পাশে যেভাবে ছিলাম। রয়েছে শেষ পাতার খবর। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জের কোনো খবর নেই। ধর্ম নিয়ে একটি লেখা রয়েছে, মত ভিন্নতা ও ইসলাম। রয়েছে সম্পাদকীয় কৃষিজমি রক্ষায় বিকল্প নেই। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম। র্যাব 12 অভিযানে ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্র আটক 1। সিরাজগঞ্জ সদরে পারিবারিক কৃষির আওতায় কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ। করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবকের মৃত্যু। কামারখন্দে সংযোগ সড়ক না থাকলেও নির্মাণ হচ্ছে সেতু। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন। মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের দোয়া মাহফিল। সিরাজগঞ্জের নেসকোর কর্মকর্তা সেই নোমানকে শাস্তিমূলক স্ট্যান্ড রিলিজ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক। সিরাজগঞ্জের এনায়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। সিরাজগঞ্জে বাল্য বিবাহের দায়ে জরিমানা করল র্যাব 12 এর ভ্রাম্যমাণ আদালত। অর্থাৎ সিরাজগঞ্জে বাল্য বিবাহের দায়ে জরিমানা করল র্যাব 12 ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জে আহত অবস্থায় বনবিড়াল উদ্ধার। মোহাম্মদ নাসিমের অবস্থার আরও অবনতি। অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। এই খবরটির বিস্তারিত অনুষ্ঠান চলাকালে আমি যদি হাতে পাই তুলে ধরব। রয়েছে সিরাজগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন। আর রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ.com। আজকের সিরাজগঞ্জ.com পত্রিকার শিরোনাম, সিরাজগঞ্জের ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্রের সদস্য র্যাবের হাতে আটক। চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা। নাসিমের অবস্থা অবনতির দিকে। এনায়তপুরে 2 সন্তানের জননীর আত্মহত্যা। শাহজাদপুরে ব্র্যাক মানবাধিকার ও আইন এটির বিস্তারিত। বেলকুচিতে করোনায় মৃত উপকর কমিশনার সুধাংশু সৎকার পরিবারের সিদ্ধান্ত হয়েছে, এটি মানসিক সহায়তার স্ত্রী বলেছেন। উল্লাপাড়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে 5 পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি। রায়গঞ্জে চাঁদার টাকা পরিশোধ না করায় খুশি এগ্রো ফার্মে ভাঙচুর ও মারপিট। এই ছিল দৈনিক আজকের সিরাজগঞ্জ.com পত্রিকার সংবাদ শিরোনাম।
রয়েছে বিস্তারিত। দর্শক, আপনারা জানেন যে গতকাল সিরাজগঞ্জের যে 32 জনের নমুনা পাঠানো হয়েছিল, সেই নমুনায় কোনো পজিটিভ রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ বলছিলাম সিরাজগঞ্জে করোনার আপডেট তথ্য, অর্থাৎ গতকাল প্রথমবারের মতো বেশ কয়েকদিন পর বিরতিহীনভাবে করোনা শনাক্ত হওয়ার পর গতকাল কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ 32 জনের নমুনা পাঠানো হয়েছিল শহীদ এমবুলসির মেডিকেল হাসপাতালে। সেখান থেকে 32 জনের নমুনায় নেগেটিভ পেয়েছে সিভিল সার্জন অফিসের বরাত দিয়ে জেলা পরিসংখ্যানবিদ মির্জা হুমায়ুন কবির এই তথ্যটি নিশ্চিত করেছেন। মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতির দিকে, এটি আজকে সিরাজগঞ্জ সহ প্রতিটি পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এটি যদিও ঢাকার খবর। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার কোনো উন্নতি হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার চিকিৎসায় গঠিত 13 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনকান্তি বড়ুয়া বৃহস্পতিবার জানিয়েছেন ওনার অবস্থা এখনও সংকটাপন্ন। অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি এবং অবনতির দিকে। এদিকে উন্নত চিকিৎসার জন্য পরিবার নাসিমকে সিঙ্গাপুরে নিতে চাইলেও তার বর্তমান শারীরিক অবস্থায় সেটা সম্ভব নয় বলে মেডিকেল বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নাসিম গত 8 দিন ধরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। গত 8 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। জ্বর ও কাশির মতো উপসর্গ নিয়ে গত 1 জুন ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় মোহাম্মদ নাসিমের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে থাকা অবস্থায় গত শুক্রবার সকালে তার ব্রেন স্ট্রোক হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থার অবনতির দিকে গেলে 13 সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। নাসিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর 2 দফা তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও লাইফ সাপোর্ট থেকে আর তাকে বের করা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রোটোকল অনুযায়ী কারো কোভিড-19 ধরা পড়লে উপসর্গ কমে এলে পরপর 2টি পরীক্ষার ফল নেগেটিভ এলে ধরে নেওয়া হয় তার শরীরে আর ভাইরাসের সংক্রমণ নেই। কনককান্তি বড়ুয়া জানিয়েছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। তার স্ত্রী এবং বাসার একজন গৃহকর্মীও কোভিড-19 আক্রান্ত হয়েছেন বলে আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন। করোনা নিয়ে রিপোর্ট রয়েছে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি এবং সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে। এছাড়া জেলার আরও অন্য কয়েকটি এলাকায় নাসিমের রোগ মুক্তি সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রয়েছে বেলকুচি করোনায় মৃত উপকর কমিশনার সুধাংশু সৎকার পরিবারের সিদ্ধান্তে হয়েছে মানসী সাহা। অর্থাৎ এই সৎকারের বিষয়টি নিয়ে কয়েকদিন যাবৎ বেশ কিছু রিপোর্ট ছাপা হচ্ছে স্থানীয় পত্রিকা এবং অনলাইন পত্রিকাগুলোতে। তারই ধারাবাহিকতায়, অর্থাৎ এটি একটি ফলো আপ রিপোর্ট। সিরাজগঞ্জের বেলকুচির কৃতি সন্তান ঢাকা অঞ্চল 3-এর উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা গত 8 জুন করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দর্শক, এই খবরটি ফলো আপ খবর হলো যে বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে খবর ছাপা হয়েছিল যে তার নিজ জন্মভূমি, সেখানে তাকে সৎকার করতে দেওয়া হয়নি। এমনকি টাঙ্গাইলে তার শ্বশুরবাড়ি এলাকার লোকজনও তাকে সৎকারে প্রথমে বাধা দেয়, পরে পারিবারিক শ্মশানে তার দাহ কার্য সম্পন্ন হয়, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেই বিষয়ের বিপরীতে তার স্ত্রী সহধর্মিণীর বক্তব্য এখানে ছাপা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচির কৃতি সন্তান ঢাকা 3-এর উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা গত 8 জুন করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার সৎকার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মন গড়া বলে দাবি করেছেন তার পরিবার ও স্ত্রী মানসী সাহা।
মানসী সাহা মুঠোফোনে এই প্রতিবেদককে জানিয়েছেন, বিভিন্ন পত্রিকায় আমার স্বামী সুধাংশু কুমার সাহা সৎকার নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মন গড়া। কোনো সংবাদকর্মী এ বিষয়ে আমার সাথে কথা বলেনি। আমি ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি, আর আমার স্বামী মারা যাওয়াতে আমার ছোট মেয়ে তার বাবাকে হারালো। তাই আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমার বাবাকে যেখানে সৎকার করা হয়েছিল সেখানেই আমার স্বামীকে সৎকার করা হয়, যাতে আমার মেয়ে বড় হয়ে বাবার স্মৃতি দেখতে পায়। সুধাংশুর বড় ভাই বলেন, আমার ছোট ভাইয়ের মৃত্যুর পর আমাদের গ্রামের বাড়িতে নিয়ে সৎকার করতে চায়। ছোট ভাইয়ের স্ত্রী মানুষের অনুরোধে টাঙ্গাইলের ঘাটালে তার বাবার সৎকারের স্থানে অর্থাৎ তাদের পারিবারিক শ্মশানে সুধাংশুর সৎকার করা হয়। এদিকে উপকর কমিশনার প্রয়াত সুধাংশু সাহার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার গারামাসি গ্রামের ওয়ার্ড কাউন্সিলর আইনাল হক জানান, আমি উপকর কমিশনার সুধাংশুর মৃত্যু সংবাদটি জানতে পেরে তার বড় ভাইয়ের সাথে মুঠোফোনে কথা বলেছিলাম। তারপর তার সৎকার কোথায় হবে এ বিষয়ে তার বাবা মায়ের কাছে জানতে চাইলে তারা আমাকে বলেন পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সৎকার করা হবে। পরে আমি সুধাংশু করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি স্থানীয় থানা অফিসার ইনচার্জ আনোয়ার ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহানকে জানায়। তারা এই বিষয়ে অবহিত হবার পর আমাকে বলেন, আপনি তার পরিবারের সাথে কথা বলেন, মৃত ব্যক্তির কোথায় সৎকার করা হবে নিশ্চিত হয়ে আমাদের অবহিত করেন। আমরা সেভাবেই প্রস্তুতি নেব। পরবর্তীতে আমি তার পরিবারের সদস্য এবং স্ত্রী মানুষের সাথে কথা বলে জানতে পারি তার সৎকারের কাজ হবে শ্বশুরবাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। পরে তাকে তার পরিবার ও স্ত্রীর সম্মতিক্রমে ঘাটাইলে সৎকার করা হয়। অপরদিকে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ার ইসলাম জানিয়েছেন, আমি কমিশনারের মৃত্যুর বিষয়টি স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে জানতে পেরে তাকে বলেছিলাম করোনার মৃত্যু ব্যক্তি সৎকারে পুলিশ সহযোগিতা করবে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান এই প্রতিবেদককে জানিয়েছেন, সুধাংশু কুমার সাহা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক আমাকে অবহিত করা হয়। জানানো হয় যে মৃত ব্যক্তির লাশ সৎকার বেলকুচিতে বা অন্য কোথাও করা হবে, সে বিষয়টি তাদের পারিবারিক সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। তারা পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক লাশটি যদি বেলকুচিতে আনা হয়, অর্থাৎ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী যদি বেলকুচিতে আনা হয়, বিষয়টি আমাকে অবহিত করার জন্য কাউন্সিলরকে বলা হয়েছিল এবং জানানো হয় যে এরূপ ক্ষেত্রে উপজেলার সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মৃত ব্যক্তির সৎকারের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বেলকুচিতে আনা হয়। বিষয়টি আমাকে অবহিত করার জন্য কাউন্সিলরকে বলা হয়েছে বেলকুচিতে, অর্থাৎ এই বিষয়টি যোগাযোগ করা হয়নি। পরবর্তীতে জানা যায় যে মৃত ব্যক্তির অর্থাৎ মৃতের শ্বশুরবাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে লাশ সৎকার করা হয়েছে। বেলকুচিতে লাশ গ্রহণ করা হয়নি মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক সুধাংশু কুমার সার লাশটি বেলকুচিতে আনা হয়নি এবং টাঙ্গাইলের ঘাটাইলে সৎকার করা হয়েছে। এই ছিল করোনা নিয়ে উল্লেখযোগ্য খবরের বিস্তারিত। রয়েছে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউনের খবর। দুই চিকিৎসক সহ 8 জন করোনায় আক্রান্ত হবার কারণে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জনের মতামত নিয়ে বুধবার বিকেলে আগামী 72 ঘন্টার জন্য লকডাউনের ঘোষণা দেওয়া হয়। চৌহালির স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনো দেওয়ান মওদুদ আহমেদ জানান, করোনার পজিটিভ আশায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের বাসা লকডাউন করে সবাইকে নিজ নিজ ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে উল্লাপাড়ার এক
গার্মেন্টস কর্মী অর্থাৎ নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত রয়েছে। করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বজরাপুর রেলগেট গ্রামের আব্দুল খালেকের ছেলে নারায়ণগঞ্জ ফেরত শুকুর আলী নামের এক যুবক বৃহস্পতিবার রাত 8:30টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। পরিবারের অভিযোগ, তিনি গত 3 দিন আগে শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে আসেন এবং গতকাল শ্বাসকষ্ট বেড়ে গেলে অর্থাৎ বৃহস্পতিবার 11 জন শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসার জন্য যান, কিন্তু কোথাও তাকে ভর্তি করা হয়নি। অবশেষে তিনি বাড়ি ফিরলে রাত 8:30 দিকে তিনি মৃত্যুবরণ করেন। রয়েছে সিরাজগঞ্জের আহত অবস্থায় মেছো বাঘ উদ্ধার এবং স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তরের একটি খবর। মনিরুজ্জামান নূর এলাহি গত বুধবার রাত 8:30টার দিকে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকা থেকে এই মেছো বাঘটি উদ্ধার করেন। অর্থাৎ এই সড়ককে পার হবার সময় সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় মাথা এবং কানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত মেছো বাঘটি পড়ে যায় এবং সংবাদ পেয়ে মনিরুজ্জামান নূর এলাহি তার গ্রিন সিরাজগঞ্জের টিমের সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে এবং সেটি উদ্ধার করে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 11 জন এই মেছো বাঘটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন। প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান এবং লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য পাঠাতে পারেন। আপনাদের মন্তব্য এবং মতামতের গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটি সাজানোর চেষ্টা করে থাকি। রয়েছে কয়েকটি মন্তব্য। রফিকুল ইসলাম শুভ সকাল, এমডি গোলাম মোস্তফা সরকার স্টে উইথ ইউ, রবিউল ইসলাম নয়ন শুভ সকাল, নজরুল ইসলাম শুভ সকাল, মোশাররফ হোসেন খান শুভ সকাল, SMF হাবিব জুম্মা মুবারকবাদ শুভ সকাল, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করবেন, সুস্থ থাকবেন, আমিন। হোসনে আরা পারভিন শুভ কামনা, আপনাদের প্রতিও রইল শুভকামনা। সেই সাথে শুভ সকাল এবং কৃতজ্ঞতা অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। রয়েছে অন্যান্য খবর। উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় হাসমত আলী 42 বছর বয়স নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে রমজান বাজারের অর্থাৎ
এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে রাজমান বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার 11 জুন দুপুরে হাসপাতাল আলীকে আটক করা হয়। ভুয়া ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আকবর আলীর ছেলে। ঘটনার সময় তিনি উপজেলার রাজমান বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে রাজমান বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। এ সময় তার আরও 2 সহযোগী ছিলেন। সহযোগীরা হলেন উল্লাপাড়া উপজেলার নন্দীবেড়া গ্রামের কোয়াক ডাক্তার রিপন আলী ও রাউতান গ্রামের তোফাজ্জল হোসেন। সহযোগী 2 জন ঘটনার সময় দ্রুত পালিয়ে যায়। রাজমান বাজারের ব্যবসায়ী আনার হোসেন জানিয়েছেন, উল্লেখিত ভুয়া ম্যাজিস্ট্রেট তার 2 সহযোগীকে নিয়ে বিভিন্ন চায়ের দোকান ও অন্যান্য দোকান থেকে ভয়ভীতি দেখে 12 থেকে 14,000 টাকা উত্তোলন করেন। এই সময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে অবহিত করেন। পরে হাসপাতালে ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হলে তাকে স্থানীয়রা আটক করেন এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক নূরে আলম জানিয়েছেন, হাসপাতাল আলীর নিকট থেকে 2,000 নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রয়েছে সিরাজগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নীতিতে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিতে একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন টেকনোলজিস্টরা। বৃহস্পতিবার সকালে চৌরাস্তা নাজমুল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রয়েছে শাহজাদপুরে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তার উদ্যোগে শিশুকে উদ্ধার। এই খবরটি দৈনিক আজকে সিরাজগঞ্জ.com পত্রিকা ছাপা হয়েছে, যেটি আংশিক অস্পষ্টতা থাকার কারণে বলার সুযোগ হয়নি। সেটি ছিল শাহজাদপুরে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তার উদ্যোগে শিশুর উদ্ধার। এই খবরটির বিস্তারিত রয়েছে। স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ার শাহজাদপুরের শাহজাদপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের মালুস সরকারের মেয়ে রেহানা খাতুনকে পিটিয়ে তার 2 বছরের সন্তান জোর করে রেখে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী আব্দুল আলিম। জানা যায় 2 বছর পূর্বে শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের মালুস সরকারের কন্যা রেহানা খাতুন 20-এর সাথে উল্লাপাড়া উপজেলার নয়নগাতি গ্রামের সোবাহানের ছেলে আব্দুল আলিমের সাথে বিয়ে হয়। কিছুদিন পূর্বে আব্দুল আলিম অন্য আরেকটি মেয়ের সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সুবাদে তার স্ত্রী রেহানার সাথে খারাপ আচরণ করতে থাকেন। স্ত্রী তার স্বামীর পরকীয়া জেনে ফেলায় গত 1 জুন তার স্ত্রী রেহানা খাতুনকে মারধর করে। তার 2 বছরের ছেলে রেহানাকে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এক পর্যায়ে গত 7 জন নির্যাতিত রেহানা খাতুন শাহজাদপুর ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ দিলে ব্র্যাকের HRLS অফিসার সুফিয়া খাতুন গত মঙ্গলবার বিকালে উল্লাপাড়া থেকে 2 বছরের শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের HRLS অফিসার সুফিয়া খাতুন জানান, বৃহস্পতিবার 11 জুন সাংবাদিকদের জানিয়েছেন, লম্পট স্বামী তার পরকীয়া জেনে ফেলায় স্ত্রীকে মারধর করে তার সন্তানকে রেখে বাড়ি থেকে বের করে দিলে আমরা ওই সন্তানকে উদ্ধার করে মার কোলে ফিরিয়ে দিই। এছাড়া রয়েছে শাহজাদপুরে গৃহবধূর আত্মহত্যার একটি খবর। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূ আত্মহত্যা খবর পাওয়া গেছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর হাজিপাড়া গ্রামের মোহাম্মদ সাহেব আলীর পুত্র সাদ্দাম হোসেনের স্ত্রী মোসাম্মদ রেনু খাতুন 25 গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকা। দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, ধনীর গরুর পেটে গরিবের 10 টাকার চাল। শাহজাদপুরের ডিলারের নামেও 10 টাকা কেজি চালের কার্ড। কলম সৈনিক প্রতিবেদকের রিপোর্ট, ধনীর গরুর পেটে যাচ্ছে গরিবের 10 টাকার চাল।
আর করোনা মহামারীতে চাল না পেয়ে গরিব না খেয়ে মরছে, এমন ঘটনাই ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নে। গত কয়েকদিন ধরে এই উপজেলার 13টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায় এই দুর্নীতির মধ্যে রয়েছে অদক্ষ ও দলীয় ব্যক্তিদের ডিলারশিপ প্রদান, সচ্ছল ও চাকরিজীবীদের নামে কার্ড বরাদ্দ ও নিজস্ব ঘর নেই অধিকাংশ ডিলারের। এছাড়া গারদহ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আরঙ্গজেব নামের এক ডিলারের নামেও রয়েছে এই খাদ্যবান্ধব কর্মসূচি 10 টাকা কেজি দরে চালের কার্ড। তার কার্ড নং 1958 অর্থাৎ 1958। তিনি গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেনের ছোট ভাই ও নওশের আলীর ছেলে। অবিশ্বাস্য এই ঘটনা জানার পরেও শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াসিন আলী রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অনেকে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না, উল্টো ডিলারদের লোকদের মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাদের পছন্দের ব্যক্তি, আত্মীয়স্বজন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রভাবশালী ব্যক্তিদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরে চালের সুবিধাভোগীর তালিকা তৈরি করা হয়েছে। এরপর সেটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। সেটি সঠিকভাবে যাচাই বাছাই না করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করার পর তাদের নামে এই কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর ডিলারের মাধ্যমে ওই তালিকায় ব্যক্তিদের কাছে এ চাল বিক্রি দেখানো হচ্ছে। শাহজাদপুর উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এবছর শাহজাদপুর উপজেলার 13টি ইউনিয়নে নতুন 26 জন ও পুরাতন 26 জন মিলে মোট খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য 52 জন ডিলারকে লাইসেন্স দেওয়া হয়েছে। এর অধিকাংশ ডিলার রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া গারাদহ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নওশের আলীর ছেলে আরঙ্গজেব নামের এক ডিলারের নামেও রয়েছে 10 টাকা কেজি দরের চালের কার্ড। এছাড়া ওই ডিলারের ভাবি, ভাতিজা, চাচাতো ভাইয়ের বইয়ের নামেও কার্ড রয়েছে। বিস্তারিত রয়েছে দৈনিক কলমসৈনিক পত্রিকার প্রধান শিরোনাম এই খবরে। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম। দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনামের মধ্যে রয়েছে প্রধান শিরোনাম, শহরের গুরুত্বপূর্ণ সড়কটি সামান্য বৃষ্টিতে ডোবায় পরিণত হয়। একটি দর্শকের ছবি দেখাতে চাই, একটি ছবি ছাপা হয়েছে। সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটির নাম স্টেডিয়াম রোড। জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের অন্যতম রাস্তা এটি। এরকম গুরুত্বপূর্ণ হওয়ার পরেও এই রাস্তার দিকে খেয়াল নেই কর্তৃপক্ষের। সংস্কারের অভাবে ছোট বড় খানাখন্দ সৃষ্টি হয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি জনদুর্ভোগের কারণে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তাটিতে সৃষ্টি হওয়া গর্তগুলো পানিতে ভরে যায়। এছাড়াও বড় বড় খানাখন্দে জমে থাকা কাদা ও পানির কারণে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। যানবাহন তো দূরের কথা, পথচারীদের পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল হয়ে পড়ে এই রাস্তা দিয়ে। বৃহস্পতিবার অর্থাৎ 11 জুন দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার স্টেডিয়াম রোডে গেলে জনদুর্ভোগের এমন চিত্র দেখা যায়। সিরাজগঞ্জ ঢাকা 4 লেন মহাসড়কের বালসাপাড়া কবরস্থান এলাকা থেকে বের হওয়া সড়কটি ইসলামিয়া সরকারি কলেজ রোডে গিয়ে শেষ হয়েছে। রাস্তার প্রবেশপথে সৃষ্ট বিশাল আকৃতির একটি গর্ত, হাঁটু পানি, বিভিন্ন স্থানে ছোট বড় অনেকগুলো খানাখন্দ জমে আছে পানি ও কাদা। এসব পানি ও কাদা ডিঙে যাতায়াত করতে চরম দুর্ভোগে পোহাতে হয় সাধারণ যাত্রীদের এবং পথচারীদের। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জেলার প্রধান সরকারি হাসপাতাল, খেলাধুলার জন্য একমাত্র স্টেডিয়াম, 2টি শিক্ষা অফিস, জেলা কার্যালয়, একটি সরকারি কলেজ ও 2টি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি মেডিকেল ট্রেনিং স্কুল, নার্সিং ইনস্টিটিউট সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যাতায়াতের অন্যতম সড়ক এটি। প্রতিদিন শত শত 3 হুইলার যানবাহন, রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল করে এই পথ দিয়ে। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত রয়েছে, তবে পৌর কর্তৃপক্ষের একটি বক্তব্য রয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম মিয়া জানিয়েছেন, আমরা গত 6 মাস ধরে এই রাস্তাটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করার পর
মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এসেছি। প্রায় 36 লাখ টাকা ব্যয় শিক্ষা অফিস মোড় থেকে ঢাকা রোড পর্যন্ত 640 মিটার এই সড়কটি সংস্কার প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে এই রাস্তাটি সংস্কার কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা জানিয়েছেন, স্টেডিয়াম রোড সহ আরও 3টি রাস্তা সংস্কার প্রকল্পের দরপত্রের প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসে এসব রাস্তার কাজ একযোগে শুরু হবে। আর রয়েছে নেস্কোর আলোচিত সেই সিস্টেম সুপারভাইজারের শাস্তিমূলক বদলি। গ্রাহক হয়রানি ও আওয়ামী লীগ নেতাকে মারপিটের ঘটনায় সিরাজগঞ্জ নেস্কোর আলোচিত সেই সাহায্যকারী কাম সুপারভাইজার শফিকুজ্জামান নোমানের অবশেষে শাস্তিমূলক বদলি হয়েছে। নেস্কোর ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ জাকিউল ইসলামের নির্দেশে নেস্কো রাজশাহী শাখায় নোমানের বদলি হয়। বুধবার সন্ধ্যায় তার শাস্তিমূলক বদলির জন্য ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। বৃহস্পতিবার দুপুরে নেস্কো সিরাজগঞ্জ থেকে নোমানের স্ট্যান্ড রিলিজ আদেশ হয়। সিরাজগঞ্জ নির্বাহী ও আবাসিক প্রকৌশলী গোবিন্দ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নির্দেশে নোমানকে আপাতত বদলি করা হয়েছে। ফৌজদারি মামলায় সে শাস্তিপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারাশে চাঁদা না পেয়ে প্রতিবন্ধীর ঘর ভেঙে দিলেন ইউপি সদস্য। সিরাজগঞ্জে তারাশে ইউপি সদস্যকে চাঁদা না দেওয়ায় বিধবাদের নির্মাণাধীন বসতঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে ভুক্তভোগী গৃহহীন বিধবা মোসাম্মদ সমর্থ খাতুন 60। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলা তালম ইউনিয়নের খোসালপুর গ্রামে। অভিযোগ জানিয়েছেন বিধবাদয় গরিব অসহায় ভূমিহীন মোসাম্মদ সমর্থ খাতুন ও বধির প্রতিবন্ধী মল্লিকা খাতুন খোসালপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের 2 মেয়ে। তারা এতদিন অন্যের বাড়িতে বসবাস করে আসছিলেন। ভুক্তভোগী বিধবাদয় কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা 2 বোন বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে খাস জায়গার উপর 6 মাস পূর্বে মাটি ভরাট করি। মঙ্গলবার ওই জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে তালম ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী ও মৃত মকসেদ তালুকদারের ছেলে আলতাফ তালুকদারের লোকজন নিয়ে এসে আমাদের কাছে টাকা দাবি করে, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে ভূমি অফিসের লোকজন নিয়ে এসে আমার নির্মাণাধীন ঘর ভাঙচুর করে এবং আমাদের মারধর করে টিন খুঁটি নিয়ে চলে যায়। এই গ্রামে অনেকেই খাস জায়গার উপর বাড়ি করে বসবাস করে আসছে, কিন্তু আমরা অসহায় বলে আমাদের উপর এত অত্যাচার করছে। বিষয়ে কর্মকর্তার একটি ইন্টারভিউ রয়েছে। অর্থাৎ এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফাত জাহান জানিয়েছেন, অভিযোগপত্রটি পেয়েছি, বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর রয়েছে র্যাব অভিযানে ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্রের একজন আটকের খবর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, বিশেষ করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আসছে। উক্ত হ্যাকার চক্রকে আটকের প্রচেষ্টায় র্যাব 12 বিশেষ গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে এবং র্যাব 12 এর নিজস্ব তথ্য প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে হ্যাকার চক্রের রাজশাহী অঞ্চলের মূল হোতা মোহাম্মদ রাব্বি ইসলাম 21কে আটক করে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানি র্যাব 12 সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শফিকুর রহমান। এই ছিল
উল্লেখযোগ্য খবরের বিস্তারিত রয়েছে। গাজীপুরে ভুট্টা চাষির মুখে স্বপ্ন পূরণের হাসি, এটি দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম। কিছু অংশ আমি তুলে ধরব। টিএম কামালের রিপোর্ট। মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধ চলছে লকডাউন, তাতে থেমে নেই কৃষকেরা, মাঠে হাসছে তাদের নানা জাতের ফসল। এর মধ্যে ভুট্টা কাটা মারায় ব্যস্ত কিষানীরা, তাদের আঙ্গিনায় শোভা পাচ্ছে হলুদ রঙের ভুট্টার মোচা। তা দেখে চাষিদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি, কারণ এবার ভুট্টার বাম্পার ফলনের সাথে মিলছে কাঙ্ক্ষিত দামও। সরজমিনে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক কৃষকের সাথে কথা বলে এসব তথ্য তুলে ধরেছেন টিএম কামাল। যমুনা প্রবাহ পত্রিকার শেষ পাতায় রয়েছে, কৃষকের পাশে দাঁড়ালো শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ। রয়েছে কাটাখালের উপর বড় পুল ও রেল ব্রিজ হবে দৃষ্টিনন্দন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, এই খবরটি রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকায়। সিরাজগঞ্জের শহরের কাটাখালের উপরে নির্মিত ঐতিহ্যবাহী বড় পুল ইলিয়ট ব্রিজ নামে পরিচিত বাহিরগোলার রেল ব্রিজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম। বুধবার 10 জুন উক্ত ব্রিজ দুটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান পরিদর্শনকালে বলেছেন, কাটাখালের উপর বাহিরগোলা রেল ব্রিজ ও বড় পুল ইলিয়ট ব্রিজ আরও দৃষ্টিনন্দনভাবে নির্মিত করা হবে। এই সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড বগুড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক আবদুল্লাহ আল ফায়াজ এবং পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম, গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত এবং সেই সাথে অন্যান্য পত্রিকা যে রয়েছে। শেষ করব আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস, এই খবরটি বিস্তারিত দিয়ে এটি ছাপা হয়েছে কলম সৈনিক পত্রিকায়, দিন মোহাম্মদ সাব্বিরের লেখা। আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস, করোনা পরবর্তীতে বাড়তে পারে শিশু শ্রম ও বাল্য বিয়ে। এই খবরটি বিস্তারিত যাওয়ার আগে কয়েকটি মন্তব্য তুলে ধরব। সোনার বাংলা শুভ সকাল, শুভকামনা রইল এম আলম সকাল, আপনাদের প্রতি রইল শুভ সকাল এবং শুভকামনা। আজ শিশু শ্রম প্রতিরোধ দিবস। দিন মোহাম্মদের লেখা, করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্বব্যাপী লকডাউন চলছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও লকডাউন করে রাখা হচ্ছে। লকডাউনের প্রভাবে বন্ধ হয়ে গেছে অনেক কর্মসংস্থান, কোথাও সীমিত আকারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে, কিন্তু এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব, অর্থাৎ পুষিয়ে ওঠা সবার পক্ষেই সম্ভব হবে না। এর ফলে দেখা দিতে পারে অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতাকে শিশু শ্রম ও বাল্য বিবাহের মূল কারণ। দারিদ্রতাকে শিশু শ্রম ও বাল্য বিয়ের একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা হয়। পরিবারের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে হয়তো দরিদ্র পরিবারের অভিভাবকরা সন্তানের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব পালন করতে না পেরে ছোট ছোট ছেলে মেয়েদের শিশু শ্রমের দিকে ঠেলে দিবেন, কিংবা কন্যা সন্তানদের ছোট বয়সে বিয়ে দিতে বাধ্য হবেন। এর ফলে পিছিয়ে পড়বে দেশের অসংখ্য শিশু, শিক্ষায় ঝরে পড়ার হার বেড়ে যাবে। ফুলের মতো বেড়ে উঠতে থাকা শিশুদের ভবিষ্যৎ কুড়িতেই বিনষ্ট হবার করুণ সম্ভাবনা রয়েছে। দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে,
বিগত দিনের উন্নয়ন অগ্রযাত্রায় সে ধারা অব্যাহত রাখতে খানিকটা বেশ বেগ পোহাতে হতে পারে আমাদের। করোনা পরিস্থিতির পরবর্তীতে আশঙ্কাজনক হারে বাড়তে পারে শিশুশ্রম ও বাল্যবিবাহ। শিশুশ্রম শিশুদের জীবন বেড়ে ওঠার পথে একটি বড় বাধা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে 2003 থেকে 2013 সাল পর্যন্ত 15 লাখ শিশুশ্রম নিরসন করা সম্ভব হয়েছে। অর্থাৎ 15 লাখ শিশুশ্রম নিরসন করা সম্ভব হয়েছে। জাতীয় শিশুশ্রম জরিপ 2013 অনুযায়ী বাংলাদেশে 5 থেকে 17 বছরের প্রায় 34,50,000 শিশু কোনো না কোনো শ্রমে নিয়োজিত। এর মধ্যে 12,80,000 শিশুই বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশু শ্রমের প্রভাব: ছোট ছোট শিশুদের স্বাস্থ্যহানি, দেশের সাক্ষরতার হার হ্রাস, এছাড়াও শিশু শ্রমের সাথে শিশুদের শিক্ষার একটি বিপরীতমুখী অবস্থা সৃষ্টি হয়। এর ফলে আগামী প্রজন্ম অশিক্ষা, অদক্ষতা নিয়ে বেড়ে উঠবে। তাই শিশুশ্রম জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিশু শ্রমের সাথে জড়িত শিশুরা বেশিরভাগ সময় নির্যাতনের শিকার হয়ে প্রতিশোধমূলক মনোভাবের দিকে ধাবিত হবে। তারা অপরাধপ্রবণ মনোভাব নিয়ে গড়ে উঠবে, আর এভাবেই শিশুশ্রম সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অনুযায়ী 2025 সালের মধ্যে শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রা আছে। এই লক্ষ্য অর্জন করতে হলে শিশুশ্রম নিরসন জাতীয় কর্মপরিকল্পনাকে আরও জোরদার করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে আমরা কোনোভাবেই শিশুদের দেখতে চাই না। আমাদের একটা স্বপ্ন, মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের কাছে যেতে হবে। অর্থাৎ আমাদের একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তাদের কাছে যেতে হবে। তাদের সচেতন করতে হবে তারা কিভাবে আর্থিক সচ্ছলতা আনতে পারে, সেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন। অপরদিকে বাল্যবিবাহ প্রতিটি কন্যা শিশুকে তার জীবনের একটি সম্পূর্ণ অবস্থানে থমকে দেয়। বাল্য বিয়ে প্রতিটি মেয়ের জীবনের জন্য একটি হুমকি। এর ফলে প্রতিটি মেয়ের জীবন, শিক্ষা, স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ কর্তৃক প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, শিশু বিবাহ একটি প্রথা যা নারীদের ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ ও অসম অবস্থানকে প্রতিফলিত করে। বাংলাদেশে নারীদের প্রায় আর্থিক বোঝা হিসেবে দেখা হয়। দরিদ্র ও অশিক্ষা এক্ষেত্রে নির্ধারণী বিষয়। কিন্তু প্রমাণ বলে যে সকল পটভূমি ও সামাজিক বিভাজনের মধ্যে বাল্য বিবাহ চর্চা করা হয়। বাংলাদেশে 50% অধিক নারী যাদের বয়স এখন 20-এর মাঝামাঝি, তাদের 18 বছর পূর্ণ হবার আগেই বিয়ে দেওয়া হয়েছে। প্রায় 18% বিয়ে হয়েছে যাদের বয়স 15 বছরের নিচে। বাংলাদেশ শ্রম আইন 2006-এর নির্দিষ্টভাবে বলা হয়েছে 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে দেওয়া যাবে না এবং কাজে নেওয়া যাবে না। 14 থেকে 18 বছর পর্যন্ত কাজে নেওয়া যাবে, তবে ঝুঁকিপূর্ণ কাজে নেওয়া যাবে না। অর্থাৎ 14 থেকে 18 বছর পর্যন্ত কাজে নেওয়া যাবে, তবে অবশ্যই ঝুঁকিপূর্ণ কাজে নেওয়া যাবে না। শিশু অধিকার সনদে উল্লেখ আছে 18 বছরের আগে মেয়েদের, 21 বছরের আগে ছেলেদের বিয়ে দেওয়া যাবে না। কিন্তু দারিদ্রতা ও কিছু সামাজিক সমস্যার কারণে আইনের জায়গায় নির্দিষ্ট আইন থাকলেও বাস্তব চিত্র আলাদা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই ক্ষতি পুষিয়ে ওঠা নিম্ন আয়ের মানুষের পক্ষেই সম্ভব হবে না। আমরা দেখে থাকি, অর্থাৎ এটি বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই ক্ষতি পুষিয়ে ওঠা নিম্ন আয়ের মানুষের পক্ষেই সম্ভব হবে না। আমরা দেখে থাকি বাংলাদেশ সামাজিক নিরাপত্তার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন প্রকল্প বিপুল অর্থ ব্যয় করে। অন্তত দেশের শিশুদের অধিকার অক্ষুণ্ণ রাখতে দরিদ্র পরিবারের শিশুদের কথা ভেবে নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অন্তর্ভুক্ত করা জরুরি। তাহলে করোনা পরবর্তী সময়ে শিশুশ্রম ও বাল্য বিয়ের সম্ভাবনা বিপর্যয় রোধ করা সম্ভব হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিশুশ্রম ও বাল্য বিয়ে নিরসনের জাতীয় কর্মপরিকল্পনাকেও আরও জোরদার করতে হবে। আমরা চাই সকল শিশু স্কুলে যাক,
সবাই তাদের শৈশবকে উপভোগ করুক। শিশুশ্রম ও বাল্য বিয়ের নিরসন করতে হলে সরকারের দিক থেকে দৃঢ় অঙ্গীকার, বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা এবং সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই ছিল শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটি লিখেছেন দিন মোহাম্মদ সাব্বির। সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ এই দিবসটি নিয়ে বিশেষ প্রকাশ করার জন্য অথবা বিশেষ লেখাটি দেওয়ার জন্য। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরের বিস্তারিত। দর্শক সঙ্গেই থাকুন, সঙ্গে থেকে সিরাজগঞ্জের সব খবর জানুন, বিস্তারিত খবর জানুন। এর জন্য সাবস্ক্রাইব করুন আপনার ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সেই সাথে ঘরে থাকুন। ঘরে থেকেই সিরাজগঞ্জের সব শেষ খবর জানুন। আবারও বলছি, সব শেষ খবর জানতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। চলছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আপনাকে অবশ্যই ঘরে থাকতে হবে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সেই সাথে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আগামীকাল আবারও আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফেরদৌস হাসান আজকের মতো আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে নিচ্ছি বিদায়।